পহেলা বৈশাখ বাংলাদেশের সম্প্রীতির অন্যতম প্রতীক, তাই নিজেদের রীতি অনুযায়ী সার্বজনীন এই উৎসব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন উদ্বোধনের সময় এই আহ্বান জানান তিনি। বলেন, নানা ধর্ম রীতিনীতির মধ্যেও সবাই এক পরিবারের সদস্য। এদিকে দেশের সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিত্তিপ্রস্তরের পর সেখানকার প্রার্থনা হল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশ সবার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এ দেশ। এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। আমরা চাই যেরকম হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন হিসাবে বৌদ্ধবিহারের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে গৌরবময় ভূমিকা অব্যাহত রাখবে সম্প্রীতি ভবন। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। এ সময় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিজ উপায়ে তা উদযাপনের আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন 1981 সালে প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামীকাল বাংলা পঞ্জিকায় যোগ হচ্ছে নতুন আরেকটি বছর 1432। বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত গোটা দেশ। বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে দাবি করেছেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকছে 18,000 পুলিশ সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় স্বৈরাচারী মোটিভ পোড়ানোর ঘটনায় জড়িতদের আগামীকালের মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে রমনা বটমূলে ছায়ানটের আয়োজন দেখে র্যাব মহাপরিচালক জানান, আগের যে কোনো সময়ের তুলনায় এবার নির্বিঘ্নে বৈশাখ উদযাপন করবে দেশবাসী। আদ্দিন সজীবের রিপোর্ট। রমনার বটমূলে বোমা বিস্ফোরণ, একদল দুষ্কৃতিকারী পয়লা বৈশাখের আনন্দ আয়োজন ধূলিসাৎ করতে মুখোশ পরে, অস্ত্র হাতে। মুহূর্তেই হাজির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। নিয়ন্ত্রণে নিল পরিস্থিতি। উৎসবপ্রেমী মানুষকে জানান দিচ্ছে, ভয় নেই বাংলাদেশ। পুরো ঘটনাটি প্রতীকী। বর্ষবরণের নিরাপত্তা ব্যবস্থার এটি একটি মহড়া হলেও এবারের আয়োজনকে আরো বেশি নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালো পুলিশ। ঝুঁকি নাই, আমরা তো ব্যাপক 18,000 আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়ে করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি এবং নিরাপত্তা পরিস্থিতি দেখে র্যাব মহাপরিচালক জানালেন, আগের যে কোনো বারের তুলনায় এবার পয়লা বৈশাখের উৎসব নিশ্চিন্তে উদযাপন করবে দেশের মানুষ। খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার স্বৈরাচারী মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে
দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও র্যাবের। এটুকুই শুধু জানে রাখেন যে তদন্তকালীন সময়ে আমরা কোনো কথা বলি না কোনো মামলা সংক্রান্ত। তো এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে। এখানে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই সে বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচারের সেই মোটিভ পোড়ানোর পর চারুকলা অনুষদের শিক্ষার্থীদের প্রচেষ্টায় আবারও নতুন করে এমন কিছু করার চেষ্টা চলছে, কিন্তু শেষ পর্যন্ত তা আনন্দ শোভাযাত্রায় থাকবে কিনা তা নির্ভর করছে পুরো কাজ শেষ হওয়ার পর। তবে এই মোটিভ থাকুক বা না থাকুক, স্বৈরাচারের বিরুদ্ধে আবু সাইদের দোহাত প্রসারিত করা বাংলায় স্বস্তি আর শান্তির মিছিলের অপেক্ষায় বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্তর্বর্তী সরকার কখনোই নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যে ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য হাজারো মানুষ জীবন দিল তা অস্বীকার করলে গণ অভ্যুত্থানের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হবে বলেও দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সমমনা দলের নেতারা বলেন, ডক্টর ইউনূসকে বিতর্কিত করতে অনেকেই অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার কথা বলছেন। বিস্তারিত থাকছে কামরুজ্জামান রাজীবের রিপোর্টে। ভাসানী অনুসারী পরিষদ সমর্থিত ভাসানী জনশক্তি পার্টির প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সহ সমমনা দলের শীর্ষ নেতারা। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময়কাল নিয়ে সরকারের বিভ্রান্তিমূলক বার্তায় দেশে অনিশ্চিত অবস্থা বিরাজ করছে। সরকারের সমন্বয়হীনতার কারণে মানুষের মধ্যে সংশয় তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করলে তা দেশের জন্য ভালো হবে না বলেও জানান নেতারা। সরকার যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। সুতরাং যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। প্রফেসর ইউনূস নিজে 5 বছর ক্ষমতায় চান। উনি বলেছেন দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। এ সময় সালাউদ্দিন আহমদ আক্ষেপ করে বলেন, যে ভোটাধিকার ফিরে পেতে মানুষ জীবন দিয়েছে সে নির্বাচনের কথা বললেই সমালোচনার মুখে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় মানুষ। নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি, তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে 5 বছরের জন্য চায়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা, কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে দীর্ঘদিন অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে না। সংস্কারের ধারাবাহিকতা চলবে, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় তা জানতে যে রুল জারি করেছেন হাইকোর্ট। মেঘনার রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত ছিল না বলেও দাবি করেন তার বাবা। মেঘনার গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা, তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে বলে জানান তিনি। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন বাতিল করা হবে কিনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে হঠাৎ করেই আলোচনায় মিস আর্থ বাংলাদেশ খ্যাত মডেল মেঘনা আলম।
গত বুধবার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে রাজধানীর বাসা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। সে সময় তিনি ফেসবুকে লাইভ করছিলেন। প্রচন্ড পরিমাণে নক করছে। 3 দিন পর বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের কারাদণ্ড দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক নিয়ে ফেসবুকে পোস্ট দেন মেঘনা। এভাবে তাকে আটকের পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারের কড়া সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিশিষ্টজনরা। বিতর্কের মুখে সরিয়ে দেয়া হয় ডিবির ঢাকা মহানগরের প্রধান রেজাউল করিম মল্লিককে। আইন উপদেষ্টা বলেন, মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না, তবে এ ঘটনায় সৌদি আরবের সাথে সম্পর্কে প্রভাব ফেলবে না। মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। আমাদের সরকারের অনেক ভুল হবে, সব সরকার আমাদের ভুল হয়, আপনারা খালি দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা। তো এখন যখন আমি সরকারের দায়িত্বে আছি, আমাকে কি একটু সৌদি আরবে যারা প্রবাসী শ্রমিক আছে তাদের স্বার্থটা চিন্তা করব না, বা কোনো কারণে ওই বাজারটা সংকুচিত হয় নাকি এটাকে আমি চিন্তা করব না। 1974 সালে পাশ করা হয় বিশেষ ক্ষমতা আইন, যেখানে পরোয়ানা ছাড়াই যে কাউকে গ্রেফতারের বিধান আছে। সাধারণত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে এই আইনের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকার সেটি বাতিল করবে কিনা এমন প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা। আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য নিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি। কিছুটা রাজনৈতিক কনসেনসাসও তৈরি করা প্রয়োজন। ধরেন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম, এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল, লাভ আছে কোনো? কালো আইনে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়েছে বলে মনে করছেন তার আইনজীবী। এ সংক্রান্ত রুল জারি করেছে হাইকোর্ট। মেয়েকে নির্দোষ দাবি করেন তার বাবা। হাইকোর্ট আজকে রুল জারি করে এবং রুলের মধ্যে তারা দুটো বিষয় নিয়ে আসেন, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে, সেটাওকে কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। সৌদি অ্যাম্বাসেডর ইসা ইউসুফ তার সাথে একটা সম্পর্কের ভিত্তিতে, হ্যাঁ, তো সেইটার একটা অভিযোগ ওইভাবে করছে, কিন্তু সেইটা তো তার বিরুদ্ধে দাঁড় করা নাই সেরকম কোনো অভিযোগ করছে সম্পূর্ণ ভিন্ন। আইন শৃঙ্খলা আপনার ক্ষতি করা, তারপরে অর্থনৈতিক অবনতি করা, কিন্তু সেগুলো কি করেছে সেগুলো তো কিছুই উল্লেখ করে নাই। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। মানে সহ্য করা খুব কঠিন।